আগের দিন তোমাদের কোষ বিভাজনের অন্তর্গত প্রত্যক্ষ কোষ বিভাজন আমরা আলোচনা করেছিলাম। সেখানে আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজনটাকে আলোচনা করেছিলাম। আজকে পরোক্ষ কোষ বিভাজন যে আলোচনার মধ্যে আমরা যাব, সে পরোক্ষ কোষ বিভাজন আমরা দু রকম পাবো। একটা হচ্ছে মাইটোসিস, একটা হচ্ছে মিওসিস। তার প্রশ্ন হচ্ছে কিসের ভিত্তিতে হলো? মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে যে কোষ বিভাজন পদ্ধতিতে মাতৃকোষ বিভাজিত যখন অপত্য কোষ সৃষ্টি করছে, সেই ক্ষেত্রে মাতৃকোষের সম সংখ্যক, সম আকৃতি ও সম বৈশিষ্ট্য সম্পন্ন যে ক্রোমোজোম আমরা অপত্য কোষে পাব। অর্থাৎ একটা কোষে আমরা ক্রোমোজোম সংখ্যা যদি পাই 2n, তার থেকে যে অপত্য কোষগুলো হবে তাতেও ক্রোমোজোম সংখ্যা পাবো আমরা 2n। n হচ্ছে আমরা বলি হ্যাপ্লয়েড সংখ্যক, আর 2n কে আমরা বলি ডিপ্লয়েড সংখ্যক। এটা আমি একটু পরে তোমাদের বোঝাবো। প্রত্যেকটা উদ্ভিদ বা প্রাণীর ক্রোমোজোম সংখ্যা হচ্ছে ধ্রুবক। তাদের হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমকে n বলে। যদি কোনো প্রাণীর ধরো বা কোনো উদ্ভিদের ধরো হ্যাপ্লয়েড সংখ্যক হচ্ছে যদি হয় 4 তাহলে তার 2n ডিপ্লয়েড সংখ্যক হচ্ছে 2 × 4 অর্থাৎ 8, অর্থাৎ তার ডিপ্লয়েড সংখ্যা হচ্ছে 8 এবং হ্যাপ্লয়েড সংখ্যা হচ্ছে 4। অর্থাৎ এই অপত্য কোষ যেখানে আসবে সেখানেও কিন্তু আমরা সেই 8খানাই ক্রোমোজোম পাবো। মানুষের উদাহরণ দিয়ে দেখি, মানুষের 23 জোড়া ক্রোমোজোম, 23 মানে 46টা। অর্থাৎ মানুষের ক্ষেত্রে যে মাতৃকোষ অর্থাৎ জনিত্রী কোষ থেকে যখন বিভাজিত হয়ে দুটো অপত্য কোষ সৃষ্টি হবে, সেখানেও কিন্তু ক্রোমোজোম সংখ্যা যদি থাকবে ওই 46টাই, 23 জোড়া, তখন এটা হচ্ছে আমরা বলবো মাইটোসিস। আর মিওসিসের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। অর্থাৎ যদি জনিত্রী কোষে ক্রোমোজোম সংখ্যা যদি 2n থাকে, অপত্য যে কোষগুলো সেখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে n। অর্থাৎ জনিত্রী কোষে যদি থাকে 2 × 4 অর্থাৎ 8, জনিত্রী কোষে পাবো আমরা n সংখ্যা মানে 4টে করে 4। কি ব্যাপারটা বোঝা গেল তো? এইটা আমরা আরো বিশদে যাব। তার আগে আমরা বলি মাইটোসিসকে সমবিভাজন বলা হচ্ছে কেন, প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। সেখানে প্রশ্নের উত্তরটা হলো যে মাইটোসিস কোষ বিভাজনের ফলে যে অপত্য কোষ সৃষ্টি হবে তাতে মাতৃকোষের সম সংখ্যক, সম বৈশিষ্ট্য এবং সম আকৃতি সম্পন্ন ক্রোমোজোম অপত্য কোষের মধ্যে আমরা পাবো। এই জন্য মাইটোসিসকে সমবিভাজন বা ইকুয়েশনাল ডিভিশন বলা। মাইটোসিস কোষ বিভাজন আলোচনা চলে, আমরা তাহলে বলি একদম পরিষ্কারভাবে মাইটোসিস কোষ বিভাজনে আমরা মূলত দুটো পর্যায়ে পাবো। প্রারম্ভিক পর্যায় বলে ক্যারিওকাইনেসিস এবং পরের পর্যায়টাকে বলে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস মানে ক্যারিওন মানে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বিভাজন, এবং তার পরবর্তী পর্যায়ে সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন। এই ক্যারিওকাইনেসিস এবং প্লাস সাইটোকাইনেসিস টোটাল মিলে হচ্ছে কোষ বিভাজন বা মাইটোসিস কোষ বিভাজন। এই বিভাজনে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটা কোষ চক্র বলে একটা জিনিস খুব জেনে রাখা দরকার। তারপর আমরা আস্তে আস্তে বিভাজনের পর্যায়ে পৌঁছাবো। তা দেখা যাক কোষ চক্র কাকে বলে। মাইটোসিস কোষ বিভাজনের বিস্তৃত আলোচনার পূর্বে একটা জিনিস সম্বন্ধে ধারণা প্রয়োজন, যেটা কোষ চক্র। কোষ চক্র কাকে বলে? কোন কোষ বিভাজনের পর উৎপন্ন অপত্য কোষের বৃদ্ধি এবং পুনরায় কোষ বিভাজনের অংশ নেওয়া কতকগুলি ধারাবাহিক পর্যায়ের মাধ্যমে ঘটে। এই অপত্য কোষের উৎপত্তি থেকে কোষ বিভাজন এবং পরবর্তী ধারাবাহিক পর্যায়কে কোষ চক্র বলে। এক কথায় সংজ্ঞা যদি নিরূপণ করা যায়, এটা বলা যেতে পারে কোষ সৃষ্টির পর থেকে তার বৃদ্ধি ও বিভাজনের শেষ পর্যন্ত সংগঠিত ধারাবাহিক ঘটনাবলীর চক্রাকার আবর্তনকে বলে কোষ চক্র। এই ব্যাপারে তোমাদের একটা ব্যাপারে বলি, বৈজ্ঞানিক হাওয়ার্ড এবং পেক কোষ চক্রকে 4টি ভাগে ভাগ করেছিলেন, যেটা হলো G1 বা গ্যাপ ফেজ বা গ্রোথ ফেজ 1, S বা সিনথেটিক ফেজ এবং
গ্যাপ ফেজ 2। এছাড়া আরেকটা যে মাইটোটিক ফেজ অর্থাৎ বিভাজন দশা, এই মাইটোটিক ফেজকে আবার আমরা ভাগ করেছি প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই ব্যাপারগুলোই আমরা জেনে নিচ্ছি, পরে আমাদের কোষ বিভাজন বুঝতে কাজে লাগবে। এই যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, এই যে G1 দশা, S দশা, G2 দশা, এইটুকু হচ্ছে বিভাজন দশা, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। অর্থাৎ আমরা যদি আলোচনা করি, এই যে এইটুকুতে মাত্র বিভাজন দশা হচ্ছে, আর বাকি এই যে বাকি অংশগুলো আমরা দেখতে পাচ্ছি একদম এত বড় করে, এইটাকে আমরা বলি স্থির দশা। কি বলি? স্থির দশা বা রেস্টিং ফেজ। এইটা নিয়ে বলতে গেলে একটা ছোট্ট উদাহরণ দেওয়া যেতে পারে। দেখো, আমাদের বাড়িতে ধরো কোনো কিছু ভালো মন্দ খাওয়া দাওয়া হবে, আজকের মেনু ঠিক হলো চব্বচস্য লেজ্জ পেয়, মাংস, পোলাও, দই মিষ্টি, চিকেন চাপ, এত কিছু। কি বুঝলে তো? তার প্রস্তুতি পর্ব কি করে চলবে? প্রথমেই বাবাকে মা বলবে, নাও বাজারের থালা নিয়ে বাজারে যাও, বাজার থেকে বাবা যা যা কিনতে হবে, পোলাওয়ের জন্য গোবিন্দভোগ চাল, এবার পোলাও করার জন্য মাংস, চিকেন চাপ করার জন্য চিকেন, এবং আনুষাঙ্গিক মশলাপাতি এবং যা যা লাগবে সব কিনে আনছি। একটা নির্দিষ্ট সময় গেল, বেশ কিছুক্ষণ প্রস্তুতি পর্ব তো। এবার মা সেইগুলোকে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রান্না করলো, সেগুলো আনাজ কেটে এবং চাল টাল ধুয়ে এই যে টোটাল মশলা মশলা রেডি করে এই রান্না বান্না করলো, তাতেও অনেকটা সময় গেল। সবই হচ্ছে প্রস্তুতি পর্ব। তোমার খেতে যখন বসলে, খেতে কতক্ষণ লাগলো? হ্যাঁ, 20 মিনিটেই খাওয়া শেষ, তাই তো? পারলে বেঁচে দিলে ফ্রিজে ঢুকাচ্ছ, সে আলাদা কথা। যাই হোক, তাহলে এরকমই ব্যাপার। এই যে কোষ বিভাজন দশা, এর জন্য দেখো সামান্য অল্প সময়, আর তার প্রস্তুতিতেই চলে গেল বিশাল। উদাহরণ দিয়ে দেখা যায়, মানুষের ক্ষেত্রে ধরো কোষ বিভাজনে আমাদের যে 24 ঘন্টা যদি একটা টাইম স্কেল করা যায়, দেখো প্রথমে G1 দশাতেই লাগছে প্রায় 11 ঘন্টা। বুঝলে? সেই যে বাজার হাট করার ব্যাপার হলো। এস দশা, সংশ্লেষ দশা, যেখানে সমস্ত কিছু কোষ বিভাজনের প্রয়োজনীয় উপাদানগুলো সংশ্লেষিত হবে, তার জন্য মাত্র 8 ঘন্টা। হ্যাঁ, মাত্র বললে হবে না, অনেকটাই। তারপরে প্রস্তুতি, সব রান্না বান্না করে, এবার স্নান টান করে, আয়োজন করে, সব স্যালাড ফ্যালাড কাটা হচ্ছে, এইসবের জন্য গেল 4 ঘন্টা। কি তাই তো? আর খেতে লাগলো কতক্ষণ? হ্যাঁ, মাত্র 1 ঘন্টা। বুঝতে পারলে? তাহলে প্রাণী কোষে কোষ বিভাজনের যদি চিন্তা করা যায়, প্রস্তুতি পর্বেই চলে যাচ্ছে 11 ঘন্টা G1 দশা, 8 ঘন্টা লাগছে সংশ্লেষ দশা বা সিনথেটিক ফেজ, মেটাবলিক ফেজ, আর 4 ঘন্টা লেগে গেল G2 দশা বা গ্যাপ 2 ফেজে, আর বিভাজন দশায় গেল প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজে মাত্র 1 ঘন্টা। হ্যাঁ, কি বলছো? ও হ্যাঁ, একটা ব্যাপার মাথায় ঢোকেনি, তাই তো? এই যে G0 জিনিসটা আমি কি বলছি, হ্যাঁ, এইটা নিয়ে একটু আলোচনা করার দরকার আছে। ধরো একটা সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন এবং জি দশার মধ্যবর্তী পর্যায়ে কোনো একটা সময় কোষচক্রটা হঠাৎ থেমে যায়, অর্থাৎ কোষ বিভাজনের পর্যায়ে দিয়ে আর এগোয় না, তখন সেটাকে বলে G0 দশা বা রেস্টিং দশা। এই অবস্থানকারীর জন্য কোষ পরিণত আরবিসি, লোহিত কণিকায় দেখো নিউক্লিয়াস থাকে না, বের হচ্ছে না, স্নায়ু কোষ, অস্থি কোষ, এইখানে 0 দশাতেই আটকে থাকে বলে বিভাজন হয় না। কোন সময় যদি G0 দশা থেকে পুনরায় যদি ফিরে আসে, তাহলে আবার তো বিভাজনের দিকে এগোবে।
তা কোষ চক্র ব্যাপারটা বুঝতে পারলে? তাহলে মাইটোসিসের বিভাজন করার মধ্যে একটা কোষ বিভাজন পুরো কমপ্লিট হয়ে গেল, কাইনেটোকাইনেসিস প্লাস সাইটোকাইনেসিস। তারপরে একটা বিশ্রাম বা বিরাম দশা, এখানে প্রস্তুতি চলছে পরবর্তী কোষ বিভাজনের জন্য। সেইটা যখন শুরু হবে, সেটা শেষ হয়ে যাওয়ার পরে আবার চলবে এইভাবে, যে ঘন্টায় ঘড়ির কারণের মতো জিনিসটা ঘুরে যাচ্ছে, এটাকে আমরা বলি কোষ চক্র। এটা বুঝে থাকলে কোষ বিভাজন বুঝতে আমাদের অনেক সুবিধা হয়। কোষ চক্রের সুন্দর করে ছবিটা দেখো, এখানে সংশ্লেষ দশা দেখতে পাচ্ছি যেমন, তাহলে তার আগে নিশ্চয়ই একটা থাকবে, সেটা হচ্ছে G1 দশা, তারপরে সংশ্লেষ দশা, তারপরে আবার G2 দশা, তারপরে এই বিভাজন দশা, প্রোপেজ, মেটাপেজ, অ্যানাপেজ, টেলোপেজ এবং সাইটোকাইনেসিস। বুঝতে পারছো? এইখানে দেখো প্রোপেজ, মেটাপেজ, অ্যানাপেজ, টেলোপেজ, সাইটোকাইনেসিস এবং G1 বা প্রারম্ভিক বিরতি, এবং এটা হচ্ছে বিরতি দশা 2। আচ্ছা, এতক্ষণ তোমাদের যেটা কোষ বিভাজনের, বিশেষ করে মাইটোসিস কোষ বিভাজনের ব্যাপারটা বিশদভাবে ব্যাখ্যা করলাম, সেটা তোমাদের আরো সম্যকভাবে বোঝানোর জন্য আমি একটু খেলার ছলে হয়ে যাচ্ছি। এই যে কল্পনা করো, একটা প্রাণীকোষ, প্রাণীকোষের কেন্দ্রের মধ্যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাস, মধ্যে নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন জালিকা, সেন্ট্রোজোম আছে। আর অন্যান্য কোষাঙ্গগুলো আছে সাইটোপ্লাজমের মধ্যে ইতস্তত বিক্ষিপ্ত, কিন্তু আমি যেহেতু ওটার আলোচনার মধ্যে আনছি না এই মুহূর্তে, সেই জন্য আমি এটা রাখছি না। এখানে দেখো, এইটাকে ইন্টারফেজ দশা বলে। এটা কি বলে? ইন্টারফেজ দশা। কোষ ইন্টারফেজ দশার কথা বলেছিলাম। এখানে দেখো, তাহলে আগে আরেকবার মনে করে দিচ্ছি, একটা কোষ বিভাজনের ঠিক শেষ, অর্থাৎ টেলোফেজ দশার শেষ, এবং পরবর্তী কোষ বিভাজনের শুরু, অর্থাৎ প্রোফেজ দশার মধ্যবর্তী যে দীর্ঘ দশা, সেটাকে আমরা বলি ইন্টারফেজ। এই ইন্টারফেজ দশায় ডিএনএ, আরএনএ এবং প্রোটিন প্রভৃতি পদার্থের সংশ্লেষ ঘটে। এটা অনেকটা মনে করো, বাড়িতে তুমি অতিথিকে ডাকছো। এখন তুমি অতিথিকে যখন আনছো, রোজ তোমার নৈমিত্তিক যে চাল ডাল মা তোমাকে খাওয়াচ্ছে, বা মাছ ধরো তোমরা 3 জন আছো বাড়িতে, বাবা মা তুমি 3 পিস মাছ। এখন অতিথি যদি আসে, তাহলে কি তাহলে হবে? 4 জন অতিথি আসছে, তো অতিথি এলে তাহলে কি হচ্ছে, মা রান্না বান্না সবই করলো, আলটিমেটলি কি হচ্ছে, হয় অতিথি খাবে, তোমার অভুক্ত থাকবে, অথবা তোমরা খাবে, অতিথি অভুক্ত থাকবে। সেই জন্য কি হচ্ছে, পরিমাণে রান্নাটা বাড়িয়ে নিচ্ছে। ঠিক কথা, বাবা বেশি করে ভাজা, আরো 4 পিস মাছ এক্সট্রা নিয়ে এলো, মা বেশি করে চাল নিল, ভাতটা বেশি করে করতে হবে, তরি তরকারিও বেশি, যাতে সবার মধ্যে সমবন্টন হয়। ঠিক তেমনি কোষ বিভাজন যখন পরবর্তী পর্যায়ে আমরা ডিটেলসে যখন আলোচনা করেছিলাম, বলেছিলাম না যে একটা মাইটোসিস কোষ বিভাজনে একটা ক্রোমোজোম সংখ্যা, তার অপত্য কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা একই থাকবে। তা ক্রোমোজোম সংখ্যা যদি একই রাখতে হয়, তাহলে তার যে ক্রোমোজোম তৈরির যে উপাদানগুলো এবং আনুষঙ্গিক অন্যান্য কোষীয় যে উপাদানগুলো, সেইগুলো সৃষ্টির যে প্রাথমিক যে আয়োজন, সেইগুলোই এই ইন্টারফেজ দশায় ঘটে। তুমি এখানে দেখো, তাহলে ক্রোমাটিন জালিকা এখানে দেখছো, এটা আপাতত অস্পষ্ট দেখছো, এটাকে আস্তে আস্তে এর মধ্যে প্রচুর পরিমাণে আমরা দেখব যে ঘটনাগুলো, সেগুলোর মধ্যে প্রচুর আমরা দেখব জল সম্পৃক্ত হবে এবং ক্রোমাটিন পদার্থগুলো বেশি পরিমাণ হবে। কি করে হবে সেইগুলো ব্যাপারগুলো মাথায় রাখো। যেমন এইখানে কি কি ঘটনাগুলো ঘটছে দেখো, এই যে বলেছিলাম, এই দশাটাকে আমরা বিপাকীয় দশাও বলছিলাম, নিউক্লিয়াস থেকে বিপাকীয় নিউক্লিয়াস। ইন্টারফেজ দশাকে আমরা তাহলে কি বলিস, বিপাকীয় দশা বলতে পারি, যেহেতু বিপাক চলে। বিপাকীয় অবস্থাপ্রাপ্ত নিউক্লিয়াস থেকে আমরা বলি ইন্টারফেজ অবস্থা বিপাকীয় নিউক্লিয়াস। আর আরেকটা জিনিস বলে, একটি সংশ্লেষ দশা বলে, কারণ কোষ বিভাজন পর্যায়ের যাবতীয় রসদ এখানে সংশ্লেষিত হয়, এই জন্য সংশ্লেষ দশা মেটাবলিক ফেজ বলে। তো এই দশা আমরা কি কি দেখতে পাচ্ছি, এটাকে আমরা আগেই বলেছিলাম, ভাগ করেছিলাম আমরা G1 দশা এবং G0 দশা, S দশা এবং G2 দশা, মনে আছে তো? তো এইখানে আমরা দেখো G1 দশায় কি দেখছি আমরা, ক্রোমোজোম থেকে ক্রোমাটিন তন্তু যুক্ত এই যে সরু সব দীর্ঘ হয়, হ্যাঁ। এরপরে অপর ডিএনএ তৈরির পদ্ধতিকে প্রতিলিপিকরণ বলে। এরপরে কি হচ্ছে, এটার মধ্যে পরিমাণটা আরো বেড়ে যাবে। দেখো কিভাবে বেড়ে যাচ্ছে, ধরো মনে করো। তাহলে এবার আবার এই ছবির দিকে ফিরে আসি।
খুব ভালো করে লক্ষ্য করে দেখো, একদম বাইরে আছে নিউক্লিয় আবরণী, মধ্যে আছে নিউক্লিয় জালিকা বা নিউক্লিয়ার রেটিকিউলাম, ক্রোমাটিন জালিকা যেটাই বলো, এখানে আছে নিউক্লিওলাস। তাহলে মধ্যাকথা ইন্টারফেজে কি ঘটনাগুলো ঘটছে? G1 দশায় ক্রোমোজোমে একটি ক্রোমাটিন তন্তুযুক্ত সরু ও দীর্ঘ তৈরি হচ্ছে, যার মধ্যে ডিএনএ থাকছে। এস দশায় প্রয়োজনীয় যে প্রোটিন ডিএনএ রেপ্লিকেশনের জন্য দরকার, সাংগঠনিক প্রোটিন এবং আরএনএ সংশ্লেষিত হচ্ছে, আর কোষ তো অপত্য কোষ তৈরি হবে, তার জন্য কোষীয় অঙ্গাণু পরিমাণও বাড়াতে হবে, সেই জন্য কোষীয় অঙ্গাণুগুলোরও সংখ্যা বৃদ্ধি হচ্ছে। এস দশা বা সংশ্লেষ দশা যেটা বললাম, সেখানে ডিএনএ প্রতিলিপিকরণ ঘটছে, এখানে ডিএনএ প্রতিলিপিকরণের ঘটনাটা ঘটছে এবং প্রচুর হিস্টোন প্রোটিন সংশ্লেষ হচ্ছে। আর শেষ ইন্টারফেজে শেষ দশা, G2 দশা বলি, সেটাতে কি হচ্ছে? আরএনএ নন হিস্টোন প্রোটিন প্রভৃতি সংশ্লেষিত হচ্ছে এবং কোষীয় অঙ্গাণুর পরিমাণও যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থা যখন আমাদের হলো, ইন্টারফেজ দশা এবার স্থগিত হবে, আমরা ধাপে ধাপে প্রোফেজ দশায় প্রবেশ করব। আবার খেলতে খেলতে আমরা দেখি, এবার ছবিটা লক্ষ্য করে নিও, আমরা বাইরে কি দেখতে পাচ্ছি? নিউক্লিয়ার রেটিকিউলাম, না নিউক্লিয় আবরণী বা নিউক্লিয়ার মেমব্রেন, রেটিকিউলাম নয়, নিউক্লিওলাস এবং একটা ক্রোমোজোমের স্ট্রাকচার দেখছি। তাই প্রোফেজে কি ঘটনাগুলো ঘটছে খুব ভালো করে দেখো। প্রোফেজে দেখো, এটা হচ্ছে ক্যারিওকাইনেসিস সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা। এই নিউক্লিয়াসের মধ্যে আস্তে আস্তে জল বিয়োজন হয়েছিল বলেই আস্তে আস্তে ক্রোমোজোমগুলো আস্তে আস্তে প্রকট হচ্ছে, প্রমিনেন্ট তুমি দেখতে পাচ্ছ। আর এই জল বিয়োজনের ফলে ক্রোমাটিন জালিকা যেগুলো আগে দেখেছিলাম, তারা প্যাঁচ খুলে জোর সংখ্যক দেখো দুটো ক্রোমোজোম পরিণত হয়েছে এবং দৃশ্যমান দেখতে পাচ্ছ। এবং প্রতিটি ক্রোমোজোমে দেখো দুটি ক্রোমাটিড আছে, এই একটা ক্রোমাটিড, এই একটা এই ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড দিয়ে গঠিত এবং পাড়া প্রথমে সেন্ট্রোমিয়ার অংশে তারা যুক্ত থাকছে। প্রোফেজ দশা অগ্রগতির সঙ্গে সঙ্গে ক্রোমাটিড গুলো আরো পেঁচিয়ে আস্তে আস্তে আরো মোটা হতে থাকছে। এগুলো আস্তে আস্তে যত বেরোবে তত আরো প্যাঁচ খাবে ক্রোমাটিন জালিকা, এই জন্য আরো মোটা হতে থাকবে এবং ধাপে ধাপে দেখো আস্তে 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 নিউক্লিয় জাল যে আমাদের আবরণী ছিল সেটা আস্তে আস্তে অবলুপ্ত হতে থাকছে ধীরে ধীরে, এবং নিউক্লিওলাসটাও আস্তে আস্তে অবলুপ্ত হতে থাকবে। একই সঙ্গে একটা ঘটনা ঘটছে প্রাণী কোষের ক্ষেত্রে। এই যে সেন্ট্রোজোম দেখছো, এই সেন্ট্রোজোমটা ভাগ হয়ে দুটো সেন্ট্রিওলে পরিণত হয়। আমি তোমাদের একটু বোঝানোর জন্য দেখাচ্ছি। তো এটাই ভাগ হয়ে গেছে, ভাগ হয়ে দুটো সেন্ট্রিওলে পরিণত হয়েছে। কি এইবার এই সেন্ট্রিওলগুলো একটা আরেকটা থেকে আস্তে আস্তে ধাপে ধাপে আস্তে 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 এরকম ভাবে দুই মেরুর দিকে যাচ্ছে, বিপরীত মেরুর দিকে। লক্ষ্য করছো, বিপরীত মেরুর দিকে যাচ্ছে। এই দশা যেতে যেতে আস্তে 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 এটা কিন্তু আরো মোটা হচ্ছে, আরো মোটা যাচ্ছে। এই হতে 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 আস্তে আস্তে দেখা যাচ্ছে এইগুলো পুরো অবলুপ্তি ঘটে যাচ্ছে। আরো কি অবলুপ্তি ঘটছে? নিউক্লিওলাসও অবলুপ্ত ঘটে গেল। এটা আস্তে আস্তে কি দুটো সেন্ট্রাল দুই প্রান্তে চলে গেল। এবং আরো একটা জিনিস মজার ঘটনা ঘটছে, দুই প্রান্তের থেকে আমাদের অ্যাস্ট্রাল রশ্মি তৈরি হচ্ছে, বেম তন্তু। লক্ষ্য করছো, এগুলো হচ্ছে বেম তন্তু। এই অবস্থায় আমাদের প্রোফেজ দশা শেষ হচ্ছে। এই মেটাফেজ দশায় লক্ষ্য করে দেখো, দুই সেন্ট্রিওল দুটো ভিন্ন মেরুতে রয়েছে। এবার এখান থেকে যে বেম তন্তুগুলো গঠিত হয়েছে লক্ষ্য করেছ, আর ক্রোমোজোমগুলো আগের থেকে একটু মোটাসোটা হয়েছে এবং ধীরে 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 এরা কি করছে, ধীরে ধীরে এরা নিরক্ষতল বরাবর অবস্থান করছে। নিরক্ষতল ধরো এটাকে অবস্থান করছে এবং এটাকে আমরা মেটাফেজ প্লেট বলি। সেই ক্রোমোজোম যে প্যাঁচ খাচ্ছিল, প্যাঁচ খেতে খেতে সর্বাধিক প্যাঁচ খেয়ে ক্রোমোজোমের একটা
চূড়ান্ত রূপ আমরা দেখতে পাচ্ছি। দেখো দুটো ক্রোমোজোমের ক্রোমাটিড বাহুগুলো সেন্ট্রোমিয়ার অংশে যুক্ত আছে। এখানে বেন তন্তুগুলো যে রয়েছে এর মধ্যে দেখো একটাকে আমরা দেখো কোনো রকম ক্রোমোজোমের সঙ্গে যুক্ত নেই, শুধু সেন্ট্রোলে যুক্ত। এগুলোকে আমরা বলি অবিচ্ছিন্ন তন্তু বা কন্টিনিউয়াস স্পিন্ডল ফাইবার। আর এটাও তবে কন্টিনিউয়াস স্পিন্ডল ফাইবার। আর যে ক্রোমোজোমগুলো মাধ্যমে দেখো বেন তন্তু দিয়ে যুক্ত আছে সেন্ট্রোমিয়ার অংশে, সেইগুলোকে আমরা বলি নন কন্টিনিউয়াস স্পিন্ডল ফাইবার বা বিচ্ছিন্ন তন্তু। এই বিচ্ছিন্ন তন্তু এই অবস্থায় ক্রোমোজোমগুলো দেখো একদম নিরক্ষতল বরাবর অবস্থান করছে, এবং এই অবস্থায় এই ক্ষণস্থায়ী মেটাফেজ দশাতেই ক্রোমোজোম সব থেকে ভালোভাবে দৃশ্যমান হয়, এবং এটাকে আমরা কি বলি মেটাফেজ প্লেট। এবং যেহেতু ক্রোমোজোমগুলো আরো প্যাঁচকে এঁকে মোটা হয়েছে, আরো সুস্পষ্ট হয়েছে, যার ফলে ক্রোমোজোমগুলোকে অনেক স্পষ্টভাবে এবং দেখা যায় এবং পরিষ্কারভাবে গোনা যায়। এইখানে একটা জিনিস মাথায় রাখবে। আচ্ছা থাক, আমি উদ্ভিদ কোষের সময় এটা আলাদা করে বুঝিয়ে দেবো। উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেন্ট্রিওল শুধু শুনে রাখো, সেন্ট্রিওল থাকে না। এখানে দুই মেরু থেকে আমাদের যে সাইটোপ্লাজম অনুনালিকা মাইক্রোটিউবুলস বা অ্যানস্ট্রাল বেন গঠিত হবে, সেটা আমরা পরে আলোচনা করব। এবার আমরা অ্যানাফেজ দশায় পৌঁছে গেছি। অ্যানাফেজ দশায় দেখো এই ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার অংশে দুভাগে বিভক্ত হয়ে গেল। বিভক্ত হয়ে যাওয়ার পরে তাহলে একটা করে সেন্ট্রোমিয়ার অংশযুক্ত পোটেনশিয়াল একটা করে ক্রোমাটিড সহ তৈরি হয়েছে। এগুলোকে আমরা এক একটাকে কার্যত ক্রোমোজোম হিসাবেই বলতে পারি। কি দেখতে পাচ্ছ, এইবার এই সেন্ট্রোমিয়ার এবং এই ক্রোমাটিড সহ দুটি অপত্য ক্রোমোজোম যে গঠিত হলো, সেই অপত্য ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার মধ্যে দুটোর মধ্যে বিকর্ষণ হচ্ছে। বিকর্ষণ হওয়ার ফলে কি হচ্ছে বলতো? বিকর্ষণ হওয়ার ফলে ক্রোমোজোমাল বেন তন্তুগুলোর মধ্যে সংকোচন হচ্ছে। ক্রোমোজোমের বেন তন্তুগুলো এখানে সংকোচন হচ্ছে। সংকোচন মানে কি? টান পড়ছে। কি এখানে সংকোচন হচ্ছে মানে টান পড়ছে, তাই না? এখানেও সংকোচন হচ্ছে মানে এখানে টান পড়ছে, এখানেও সংকোচন হচ্ছে মানে এখানেও টান পড়ছে। কি এই যে ক্রোমোজোমের বেনতন্তুগুলো সংকোচন হচ্ছে এবং একই সঙ্গে সঙ্গে এখানে যে ইন্টারজোনাল তন্তুগুলো হচ্ছে তার সাথে প্রসারণ ঘটছে। ইন্টারজোনাল তন্তুগুলোর প্রসারণ ঘটছে। এর ফলে দুই মেরুর দিকে সেই ক্রোমাটিডগুলোর গমন চলছে। এই যে এটাকে বলে আমরা অ্যানাফেজ চলন। খুব গুরুত্বপূর্ণ। তাহলে দুই মেরুর দিকে যখন এইভাবে একটি করে সেন্ট্রোমিয়ার যুক্ত ক্রোমাটিড সহ দুটি অপত্য ক্রোমোজোম দুদিকে চলে যাচ্ছে, এটাকে আমরা অ্যানাফেজ চলন বলতে পারি। অ্যানাফেজ দশায় দেখো বেন লম্বায় প্রসারিত হওয়ার ফলে মধ্যখানে দেখো স্টেম বডি তৈরি হয়। মধ্যখানে এটা কি তৈরি হচ্ছে? স্টেম বডি তৈরি হচ্ছে। সব এগুলোর জায়গায় সব মধ্যখানে স্টেম বডি। এই স্টেম বডি গঠন হলে কি হচ্ছে? আরো অ্যানাফেজ চলনে সাহায্য করছে। অ্যানাফেজ চলনে সাহায্য করছে। এই অপত্য ক্রোমোজোম ঠিক দুটির মাঝে যে ইন্টারজোনাল তন্তু গঠিত হচ্ছে, এবং এই দশা যখন শেষ পর্যায়ে দুই মেরুর দিকে ক্রোমোজোম গুলো একদম প্রায় কাছাকাছি পৌঁছে গেছে, এখানে গিয়ে আমাদের অ্যানাফেজ চলন শেষ হচ্ছে। এর পরবর্তী যখন আমরা টেলোফেজটা পড়বো, প্রোফেজে জায়গা ঘটেছিল তার উল্টোটা হচ্ছে টেলোফেজ, সেটা আমরা আলোচনা করব। এবার আমরা কোথায় পৌঁছে গেলাম? টেলোফেজ দশায়। প্রোফেজ দশায় যা যা বলেছিলাম তারই উল্টো ঘটনাগুলো এখানে ঘটছে। অর্থাৎ প্রোফেজ দশা শেষ পর্যায়ে নিউক্লিয় আবরণী অদৃশ্য হয়ে গেছিল। এখানে দেখো দুই মেরুতে নতুন করে নিউক্লিয় আবরণী এসছে। নিউক্লিওলাস অদৃশ্য হয়ে গেছিল, নতুন করে নিউক্লিওলাস ফিরে এসছে। দেখো এটাতেও এবং ক্রোমোজোম আবার প্যাঁচ খুলে সেই সুরোর মতো ক্রোমাটিন জালিকার আকার ধারণ করছে এবং প্রচুর পরিমাণে আবার জল শোষণ করছে। জল শোষণ করে ফুলতে থাকছে এবং একই সঙ্গে সেন্ট্রিওলগুলো দু মেরুতেই ওই অবস্থান করছে। এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে বেন গঠিত হয়েছিল সেই বেন তন্তুগুলো স্পিন্ডল ফাইবার সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেছে।
তাহলে একটা কোষের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? একটা কোষের মধ্যে দুটো অপত্য নিউক্লিয়াস অবস্থান করছে। কি তাই টেলোফেজ যা বললাম, প্রোফেজ যেটা বলেছিলাম তাই উল্টো। এই অবস্থায় গিয়ে আমাদের ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন সম্পন্ন হলো। একই সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে, যখনই এই টেলোফেজ শেষ পর্যায়ে চলে এসছে তখন সাইটোপ্লাজমের বিভাজন শুরু হয়, সেটাকে বলে সাইটোকাইনেসিস। সেটা আমরা এবার আলোচনা করব। তাহলে ক্যারিওকাইনেসিসের শেষ পর্যায়ে আমরা সাইটোকাইনেসিস শুরু হয়ে যাচ্ছে। হোয়াট ইজ সাইটোকাইনেসিস? সাইটোকাইনেসিসটা কি? অ্যাকচুয়ালি সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা সাইটোকাইনেসিস বলছি। কোষে তো আমরা দুটো নিউক্লিয়াস পেলাম, এই নিউক্লিয়াস দুটো অপত্য নিউক্লিয়াস, অর্থাৎ জনিত্র নিউক্লিয়াস থেকে দুটো অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয়েছে। প্রাণী কোষে এবং উদ্ভিদ কোষে যেহেতু সাইটোকাইনেসিস সম্পূর্ণ আলাদা, তা আমি প্রাণী কোষে সাইটোকাইনেসিসটা আমি তোমাদের বোঝাচ্ছি। কি হচ্ছে? প্রথম কথা, টেলোফেজ যখন শেষ পর্যায়ে দিয়ে চলে আসছে তখন ঠিক নিরক্ষ তল বরাবর খাঁজের সৃষ্টি হচ্ছে। দেখতে পাচ্ছ খাঁজ তৈরি হচ্ছে। এই খাঁজটা আরো ধীরে ধীরে মধ্য বাড়ছে। এটা আরো বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, ক্রমশ ঢুকে যাচ্ছে কোষের মধ্যেখানে। এইভাবে ঢুকতে ঢুকতে ঢুকে একেবারে শেষ দিকে দুটো যখন জুড়ে গেল তখন দুটো আমরা অপত্য কোষ দেখতে পাচ্ছি। এইভাবে যে দুটো অপত্য কোষ সৃষ্টি হলো, তারপরে দুটো আলাদা সাইটোকাইনেসিস পদ্ধতির মাধ্যমে দুটো অপত্য কোষের আমরা চূড়ান্ত প্রাপ্ত হচ্ছে। এই প্রাণী কোষের এই যে পদ্ধতি, একে ক্লিভেজ বা ফারোয়িং পদ্ধতি বলে। তাহলে এই সাইটোকাইনেসিস পদ্ধতিতে আমাদের কি কোষ বিভাজন শেষ হলো। তাহলে মাইটোসিস কোষ বিভাজনে আমি গোড়াতেই বলেছিলাম, প্রারম্ভিক পর্যায়ে ক্যারিওকাইনেসিস, নিউক্লিয়াসের বিভাজন, আর তার পরবর্তী পর্যায়ে যদিও ক্যারিওকাইনেসিস শেষ পর্যায়ে টেলোফেজের মধ্যে টেলোফেজ দশাতেই কিন্তু সাইটোকাইনেসিস শুরু হয়ে যায় বা সাইটোপ্লাজমের বিভাজন শুরু হয়ে যায়। তাহলে ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের চূড়ান্ত যেটা প্রাপ্তি সেটা হচ্ছে দুটো অপত্য কোষ। কি বুঝতে পারলে তো? আমি খেলার ছয় জিনিসটা বোঝালাম, আগে তো তোমাদের তাত্ত্বিকভাবে বুঝিয়েছি, বোঝার চেষ্টা করো। একইভাবে আমি উদ্ভিদ কোষের গল্পটা একটু বলে দেবো, একই জিনিস, যে সামান্য পার্থক্যগুলো আছে সেটা মনে রাখলেই তোমাদের পড়া হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, এই যে তোমাদের প্রাণী কোষের যে ক্যারিওকাইনেসিস ব্যাখ্যা করলাম, দেখো তার সঙ্গে উদ্ভিদ কোষের ক্যারিওকাইনেসিসের সামান্য পার্থক্যগুলো মনে রাখলেই হবে, বাকিটা সবই এক। প্রথম কথা লাভ করে দেখো, ইন্টারফেস দশায় যা যা গল্প ছিল একই গল্প, শুধু এখানে দেখো কোনো সেন্ট্রোজোমের কিছু গল্প নেই, সেন্ট্রোজোম নেই। সুতরাং প্রোফেজে যখন প্রবেশ করবো সেখানেও একই গল্প আমরা দেখব। কি দেখো একই ব্যাপার, প্রোফেজের পর্যায়ে উদ্ভিদ কোষের যে যে ঘটনাগুলো ছিল সবই একই রকম আছে, কিন্তু যেটা উল্লেখ্য সেটা আমি এখানে কোনো সেন্ট্রোজোম দেখতে পাচ্ছ না, উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে না। সেই জন্য সেন্ট্রোলের যে বিভাজিত দুই মেরুর দিকে গমন, সেই ব্যাপারটাও আমরা এখানে পাবো না দেখতে। এইটুকটাই প্রোফেজের বেসিক, আদারওয়াইজ বাকিটা সবটাই একই। তাহলে এবার মেটাফিস প্লেট উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি দেখছি? একই রকম, কিন্তু ওই পার্থক্য যেহেতু এখানে কোনো সেন্ট্রোজোম থেকে সেন্ট্রোলের উপস্থিতি দেখছি না, সুতরাং দুই মেরু অঞ্চল থেকে আমরা দেখব সাইটোপ্লাজমিক যে মাইক্রোটিউবিউলস বা সাইটোপ্লাজমীয় অনুনালিকা, সেখান থেকে এরকম অ্যানস্ট্রাল বেনতন্তুগুলো গঠিত হবে। বাদ বাকিটা সেম, সুতরাং মাথায় রাখবে এটা কিন্তু একটা বিরাট পার্থক্য। তাহলে উদ্ভিদ কোষে যদি বলে বেমতন্তু কোথা থেকে গঠন হচ্ছে, দুই মেরু অঞ্চলের সাইটোপ্লাজমীয় অনুনালিকা থেকে বেমতন্তু গঠন হচ্ছে। এখানেও সেই বাদ বাকিটা একই গল্প। এবার এখানেও দেখো অ্যানাফেজ দশায় যে অ্যানাফেজ চলন হচ্ছে, সেখানে
এই মধ্যেখানে আমরা নতুন করে দেবো ইন্টারজোনাল যে তন্তুগুলো তখন আলোচনা করে একটু ছুঁয়ে গেছিলাম, এই ইন্টারজোনাল তন্তুগুলো গঠিত হচ্ছে। ইন্টারজোনাল তন্তুগুলো করলে একে আরও ঠেলে দিচ্ছে উপরের দিকে, আরও উপরের দিকে ঠেলে দিচ্ছে, আরও উপরের দিকে ঠেলে দিচ্ছে এবং দুই মেরুর দিকে চলছে। এই যে মেরুর দিকে চলন হচ্ছে এটাই আমরা অ্যালোফেজ চলন। কি পার্থক্যটা বুঝতে পারলে তো? এরপর আমাদের যেটা টেলোফেজ দশায় যাবো। টেলোফেজ দশায় কি হয় দেখা যাক। এইবার আমরা যে সাইটোকাইনেসিসটা আলোচনা করব উদ্ভিদ কোষের ক্ষেত্রে, সেটা প্রাণী কোষের যে ক্লিভেজ বা ফারোয়িং পদ্ধতিতে সাইটোকাইনেসিস পদ্ধতির কথা বলেছিলাম তার থেকে অনেকটাই ভিন্ন। এই ধরনের সেল প্লেট বা কোষপাত গঠনের মাধ্যমে উদ্ভিদের সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন সম্পন্ন হয়। এক্ষেত্রে কি হয়, অ্যানাফেজ দশার শেষ পর্যায়ে বা টেলোফেজ দশার প্রারম্ভিক পর্যায়ে ঠিক নিরক্ষতল কোষ, জনিত্রী কোষের নিরক্ষতল বরাবর আমাদের বেশ কিছু মাইক্রোটিউবিউল জমা হয়ে ফ্যারনোপ্লাস্ট গঠন করে। এরপরে এই অংশে গলগি বডি, মানে সেই ছোট ছোট যেগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ডিকটিও যৌগ বলা যেতে পারে, ক্ষুদ্র ক্ষুদ্র ভেসিকেলগুলো একত্রিত হয়ে কোষপাত নামক একটা জটিল শর্করা গঠন করে। এর ওপরে ক্যালসিয়াম পেকটেট এবং ম্যাগনেসিয়াম পেকটেট যুক্ত হয়ে একটা মধ্যচ্ছদা পর্দা তৈরি করছে। এই মধ্যচ্ছদা সৃষ্টি যখনই হলো তার দুপাশে সেলুলোজ, হেমিসেমিড সেলুলোজ ইত্যাদি আরো জমা হয়ে নতুন করে কোষ প্রাচীর গঠন করছে। যখনই দুটো কোষ প্রাচীর হয়ে গেল তখনই দুটো অপত্য কোষের সৃষ্টি হলো। উদ্ভিদ কোষের ক্ষেত্রে যে কোষ বিভাজনের সাইটোকাইনেসিসের পদ্ধতিটাকে বলে সেল প্লেট বা কোষপাত গঠনের মাধ্যমে ঘটে। এই পার্থক্য করা ছাড়া প্রাণী কোষের এবং উদ্ভিদ কোষের কোষ বিভাজন মূলত একইভাবেই হচ্ছে, শুধু যে পার্থক্যগুলো মনে রাখতে হবে সেটাই পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা বুঝতে পারলে তো? প্রোফেজ দশাটা বুঝিয়েছিলাম। এখানে দেখো এটা প্রাণী কোষের প্রোফেজ দশা, আর এখানে হচ্ছে উদ্ভিদ কোষের প্রোফেজ দশা দেখানো হচ্ছে। সব দেখো এখানে ক্রোমোজোমগুলো, সেন্ট্রোমিয়ার, নিউক্লিওলাস সব তোমাদের গল্পের ছলে যেগুলো দেখিয়েছিলাম সবগুলো আছে। ঠিক আছে, এখানে সেন্ট্রিওলের ব্যাপারটা রয়েছে, কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেন্ট্রিওলের ব্যাপারে কিছু নেই। এখানে উদ্ভিদের এবং প্রাণীর উভয় ক্ষেত্রেরই মেটাফেজ দশাটা দেখানো হচ্ছে। মেটাফেজ দশা দৃশ্যমান ক্রোমোজোমকে আমরা মেটাফেজ প্লেট বলেছিলাম, মনে আছে তো? এইখানে তুমি ভালো করে দেখো, প্রাণী কোষের ক্ষেত্রে দেখো অ্যাস্ট্রাল রশ্মি সৃষ্টি হয়েছে। হ্যাঁ, দুটো সেন্ট্রিওল দুই মেরুতে আছে, ঠিক নিরক্ষতল বরাবর সমস্ত ক্রোমোজোমগুলো তোমার দৃশ্যমান। এর মধ্যে প্রত্যেকটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অংশের সঙ্গে এই অ্যাস্ট্রাল রশ্মি থেকে নির্গত বেমতন্তুগুলো যুক্ত আছে। কতগুলো দেখো বেমতন্তু ক্রোমোজোমের সঙ্গে যুক্ত, কতগুলো ক্রোমোজোমের ছাড়াই এমনিভাবে গেছে। ক্রোমোজোমের সঙ্গে যুক্ত করে ক্রোমোজোমাল তন্তু, আর যেগুলো ক্রোমোজোমের সঙ্গে যুক্ত না নন ক্রোমোজোমাল তন্তু বলে। এগুলো এক একটাকে বাহুকে পোটেনশিয়াল ক্রোমাটিড বলে। একই ব্যাপার উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখো তুমি, এখানে দুই মেরু থেকে মাইক্রোটিবিউল, সাইটোপ্লাজমীয় মাইক্রোটিবিউল থেকে এই যে বেমতন্তুগুলো গঠিত হয়েছে, দেখেছ? এখানে কিন্তু কোনো সেন্ট্রিওলের ব্যাপার নেই, বিষুব অঞ্চল বরাবর ক্রোমোজোমগুলো অবস্থান করছে। এখানে অ্যানাফেজ দশা আমরা দেখতে পাচ্ছি। দেখো প্রাণী কোষে দুটো সেন্ট্রিওল দিকে অ্যানাফেজের দিকে যে ক্রোমাটিডগুলো, এই ক্রোমোজোমগুলো দেখো আলাদা হয়ে দুদিকে মেরুর দিকে যাচ্ছে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখো দুই মেরুর দিকে যাচ্ছে। আর এখানে দেখো নিরবচ্ছিন্ন তন্তু যেটাকে বলেছিলাম নন ক্রোমোজোমাল তন্তু, আর এটা ক্রোমোজোমাল তন্তু যে ক্রোমোজোমের সঙ্গে বিযুক্ত। এখানে একই রকম আছে, অর্থাৎ সেন্ট্রোমিয়ার অংশের থেকে কিন্তু দুটো বিচ্ছিন্ন হয়ে দুই মেরুর দিকে যাচ্ছে। এটাকে অ্যানাফেজীয় চলন বলে। টেলোফেজ দশায় চলে এসেছি। প্রাণী কোষের টেলোফেজের সময় দেখেছো ঠিক
প্রোপেজে যা যা ঘটেছিল তারই বিপরীত জিনিসগুলো ঘটেছে। দেখো, অপত্য নিউক্লিয়াসের ক্ষেত্রে নিউক্লিয় পর্দা বা নিউক্লিয় আবরণী, নিউক্লিয়ার মেমব্রেন ফিরে এসছে, এবং সেন্ট্রোজোম দুটো সেন্ট্রাল দু সাইডে যেমন অবস্থান করছে, মধ্যখানে দেখো অলরেডি সাইটোকাইনেসিস শুরু হয়ে গেছে, অর্থাৎ ক্লিভেজ পদ্ধতি বা ফারিং পদ্ধতিতে খাঁজ সৃষ্টি হয়ে গেছে। আর টেলোফেজের ক্ষেত্রে দেখো কোনো সেন্ট্রোজোম বা সেন্ট্রোলের গল্প নেই, এখানে দুই মেরু অঞ্চলেই দেখো ক্রোমোজোমগুলোর মধ্যে থেকে আবার নিউক্লিয়াস ফিরে এসছে, আবার নিউক্লিয় পর্দা আসছে, আর মধ্যখানে কোষপাত গঠন শুরু হয়ে গেছে। এই কোষপাত গঠন ধাপে ধাপে আরও সাইটোকাইনেসিসের ক্ষেত্রে চূড়ান্ত পর্যায়ে করে দুটো অপত্য উদ্ভিদ কোষ সৃষ্টি করবে। তো এখানে সাইটোকাইনেসিস পদ্ধতিটা দেখানো হচ্ছে, উপরেরটা উদ্ভিদের সাইটোকাইনেসিস, নিচেরটা প্রাণীদের সাইটোকাইনেসিস। প্রাণীদের সাইটোকাইনেসিস ক্ষেত্রে দেখো ক্লিভেজ বা খাঁজ সৃষ্টির মাধ্যমে হচ্ছে। আমি আগেই তো বলেছিলাম না যে বিষুব বর্ণ বা নিরক্ষতল বরাবর দুটো মেরু থেকে খাঁজের সৃষ্টি হচ্ছে, এই খাঁজ দুটো মিলিত হয়ে দুটো অপত্য কোষ সৃষ্টি হচ্ছে। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে ঠিক মাঝ বরাবর বলেছিলাম ফ্র্যাগমোপ্লাস্ট জমছে, তারপরে মধ্যচ্ছেদ বা মিডল ল্যামেলা গঠন হবে, তার দুপাশে সেলুলোজ হেমিসেলুলোজ জমে দুটো নতুন কোষপ্রাচীর তৈরি হওয়ার পর দুটো নতুন অপত্য কোষ সৃষ্টি হবে। মাইটোসিস কোষ বিভাজনে ধরো কোনো একটা প্রাণী ক্রোমোজোম সংখ্যা 2n, তার থেকে যে অপত্য কোষ হবে সেটা হচ্ছে 2n হবে, তাই তো? এন আগেই বলেছি, এন মানে কি? হ্যাপ্লয়েড সংখ্যা। 2n মানে ডিপ্লয়েড সংখ্যা। প্রত্যেক জীবের, অর্থাৎ উদ্ভিদ বা প্রাণী যাই বলি না কেন, তাদের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট। কিরকম ধরনের? ধরো কোনো একটা প্রাণী, তার ক্রোমোজোম সংখ্যা, হ্যাপ্লয়েড সংখ্যা, ধরো হ্যাপ্লয়েড সংখ্যা 4, যখন বোঝাচ্ছিলাম যে 4, তাহলে তার 2n মানে 2 × 4, তার মানে হচ্ছে 8। তাহলে কোষ বিভাজনে যে দেহকোষে ধরো রয়েছে ক্রোমোজোম সংখ্যা 2n মানে ধরি আমরা 8 ধরি, তাহলে অপত্য যে কোষ আসবে সেখানেও কি আসবে? 8টাই আসবে। এই জন্য মাইটোসিসকে আমরা বলেছিলাম ইকুয়েশনাল ডিভিশন বা সমবিভাজন। তার কারণ এর মধ্যে ক্রোমোজোম সংখ্যা, ক্রোমোজোমের আকৃতি, ক্রোমোজোমের বৈশিষ্ট্য, তিনটে জিনিসই একই থাকবে। এই জন্য একে বলে সমবিভাজন। এখন প্রশ্ন হলো, তাহলে মিওসিস কথাটা কেন আসছে? তাহলে মাইটোসিসের গল্পটাকে যদি আমরা ধরো আমাদের যে কোষ বিভাজনটা আমরা আলোচনা করছি সেখানে দেখব ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাচ্ছে, অর্থাৎ 2n থেকে ক্রোমোজোম সংখ্যা হয়ে গেল n। তাহলে কত হবে? 4। অর্থাৎ যেখানে কোষ জনিত্রী কোষ, যেখানে জনিত্রী কোষ বিভাজনের পরে যে অপত্য কোষ তৈরি করবে তাতে ক্রোমোজোম সংখ্যা হয়ে যাবে অর্ধেক। অর্থাৎ জনিত্রী কোষে থেকে যদি অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় তখন তাকে আমরা বলি হ্রাস বিভাজন। হ্রাস বিভাজনটা কি বলি আমরা? হ্রাস বিভাজনটাকে আমরা তাহলে কি বলি? মিওসিস। বলি মিওসিস। এখন প্রশ্ন হচ্ছে মিওসিস কোথায় হচ্ছে, মাইটোসিস কোথায় হচ্ছে?
এইটা আলোচনার মধ্যে আমরা যাব। এখন প্রশ্ন হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন তাহলে কোথায় হয়? মাইটোসিসের যে মূল কথাটা বলেছিলাম, জনিত্রীর কোষ থেকে অপত্য কোষে সবসময় ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে, 2n থেকে 2nই হবে। সেই জন্য মাইটোসিস কোষগুলো সকল প্রকার যে উদ্ভিদ, সে লিঙ্গধর হোক বা রেণুধর হোক, রেণুধর বলতে এর মধ্যে ক্রোমোজোম সংখ্যা কোষে নিউক্লিয়াসে 2n, লিঙ্গধর হচ্ছে ক্রোমোজোম সংখ্যা n। তার এবং প্রাণীদের দেহকোষ, সকল প্রকার প্রাণীর দেহকোষের মধ্যে যে একটা কোষ কেটে গেল, নতুন করে আবার কোষ তৈরি হচ্ছে, হ্যাঁ, এবং প্রাণীর যে জাইগোট থেকে যে ভ্রূণ তৈরি হচ্ছে, মানে শুক্রাণু ডিম্বাণু মিলনের ফলে যখন একটা ভ্রূণ জাইগোট হলো, সেটাই ক্রমান্বয়ে ভাঙতে 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 যে নতুন একটা ভ্রূণ তৈরি হবে, তার থেকে অপত্য জীবটির পূর্ণ অবয়ব আসবে, সেটাকেই ভ্রূণ তৈরি পদ্ধতি, পুরো মাইটোসিস পদ্ধতিটা। কিন্তু মজার ব্যাপার, মিওসিসের ক্ষেত্রে আমরা কি বলেছি, 2n থেকে ক্রোমোজোম সংখ্যা n হচ্ছে, ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড। সেই মিওসিস কোথায় হচ্ছে? উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদের পরাগধানী এবং ডিম্বক। সপুষ্পক উদ্ভিদের কথা চিন্তা করো, আইডিয়া পাবে যে পুংকেশর গর্ভকেশর চক্র তোমরা জানো, সেই পুংকেশরের মধ্যে যে পুংধানী থাকে সেটাকেই পরাগধানী বলছে, আর ওখানে যে ডিম্বক থাকে ডিম্বাশয়ের মধ্যে, সেখানে মিওসিস হয়। আর প্রাণীদের ক্ষেত্রে শুক্রাশয় এবং ডিম্বাশয় মিওসিস হয়। এখন প্রশ্ন হচ্ছে কেন এটা আসছে এদের ক্ষেত্রে 2n থেকে n হওয়ার প্রয়োজন হলো? এটাই আমাদের আলোচনার বিষয়বস্তু। এখন প্রশ্ন, মিওসিসে কেন রাস বিভাজন বলছি এবং কেন ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হচ্ছে? আমরা জানি একটা নির্দিষ্ট উদ্ভিদ বা প্রাণী ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক, এবং জানি আমাদের যে জোড় সংখ্যক ক্রোমোজোম থাকে তার একটি পিতার থেকে এবং একটি মাতার থেকে আসে। ধরো কোনো একটি প্রাণীর পুং প্রাণী, তার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 2n, স্ত্রী প্রাণী, তার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 2n, এবং এইভাবে চিহ্নিত করলাম, এটা হচ্ছে পুং, এটা হচ্ছে স্ত্রী। এখন এই দুটো ক্রোমোজোম যদি মিলে তাহলে কত হচ্ছে? 2n প্লাস 2n, তাহলে কত হচ্ছে? n প্লাস n, কত হচ্ছে? 2 ইন্টু, যদি 4ই ধরি, n যদি আমরা আগে দিয়ে বলছিলাম 4, তাহলে এখানে 2n আমরা কত, এটাকে আমরা তাহলে ধরি 2n মানে 8 ছিল, এটাও 8 ছিল, তাহলে আমার এখানে যদি 4 প্লাস 4 করি তাহলে কত? 8 আর দুগুণে কত হলো? 16। ক্রোমোজোম সংখ্যা তো বেড়ে গেল। বাবা মামার দেহে ক্রোমোজোম সংখ্যা ছিল 8 আর সন্তানের দেহে ক্রোমোজোম সংখ্যা 16, ধ্রুবক কি রইল? মহা বিপদ। তাহলে সম্পূর্ণ জেনেটিক কনস্টিটিউয়েন্সি পড়ে যাবে, তাহলে বাঘের বাচ্চা বাঘ হবে না, সিংহের বাচ্চা সিংহ হবে না, তো মহা বিপদে পড়লো। এই আলোচনা যখন চলছে তখন তো কি করা যায়। এখন সৃষ্টিকর্তা কল্পনা করে, আমাদের সৃষ্টিকর্তা যখন চিন্তা ভাবনা করছে এভাবে তো সমাধান হবে না, তখন ওরা চিন্তা করলেন ঠিক এক কাজ করো, এদের যে জনন অঙ্গ সেটা তো দেহেরই অঙ্গ, তার ক্রোমোজোম সংখ্যা যদি 2n থাকে, সেই জননাঙ্গের যে কোষ থেকে ধর জনন কোষ তৈরি হবে, সেইখানেই ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক করে দিই। যদি আমরা অর্ধেক করে দিই তাহলে ক্রোমোজোম সংখ্যা, যদি আমরা অর্ধেক করে দিই তাহলে কি আমাদের n হচ্ছে কি? তাহলে এবার যদি আমি n প্লাস n করি কি, তাহলে কত হবে? 2n হয়ে গেল। 2n এলে কি আমার কত হয়ে যাচ্ছে? এই যে 4 প্লাস 4 ছিল, তাহলে এটা কত হলো? 8ই হলো। তাহলে ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক হয়ে গেল তো, না হলো না? তাহলে এই জন্য প্রত্যেক জীবের মধ্যে ক্রোমোজোম সংখ্যা ধ্রুবকত্ব মেনটেন করার জন্য বা অবলম্বন করার জন্য এরকম এই যে পরাগধানী বা ডিম্বক, এখানেও হ্যাঁ যে ডিম্বাণু তৈরি হচ্ছে, ডিম্বাণু মাতৃকোষ বা শুক্রাণু মাতৃকোষ, তারা কিন্তু 2nই থাকছে, কিন্তু তারা রিডাকশন ডিভিশনে বা
হ্রাস বিভাজনের মাধ্যমে অর্থাৎ মিওসিস পদ্ধতির মাধ্যমে অর্ধেক হয়ে যাচ্ছে বলে এন হয়ে যাচ্ছে। এই জন্য শুক্রাশয় যদি 2n হয় তাহলে শুক্রাণু কিন্তু এটা থেকে উৎপন্ন শুক্রাণু ক্রোমোজোম সংখ্যা n থাকবে। ডিম্বাণুতে ক্রোমোজোম সংখ্যা n থাকবে। এই n প্লাস n মিললে হচ্ছে 2n। 2nটাকে আমরা কি বলেছিলাম? জাইগোট, একটু আগে বলছিলাম। এই জাইগোট যখনই তৈরি হলো, এবার জাইগোট কিন্তু মাইটোসিস প্রক্রিয়ায় ভ্রূণ তৈরি করবে। কি পদ্ধতিতে ভ্রূণ তৈরি করবে? মাইটোসিস। এইভাবে প্রত্যেকটি জীবের তার চারিত্রিক বৈশিষ্ট্যের উপাদান হিসাবে যে ক্রোমোজোমগুলো বংশানুক্রমে সমসংখ্যা এবং তার ধ্রুবকত্ব বজায় রাখে। কি বুঝতে পারলে তো? তাহলে একটু অ্যানিমেশনের মাধ্যমে আমরা এতক্ষণ যে কোষ বিভাজনটা বোঝালাম মাইটোসিস সেটা দেখাচ্ছি। এটা সেই কোষ চক্রের ছবি, চিনতে পারছো? এখানে মাইটোসিস কোষ বিভাজন দেখো, নিউক্লিয়াস বিভাজন ক্যারিওকাইনেসিস, এটা সাইটোকাইনেসিস, আর বাদ বাকি এটা পুরোটাই হচ্ছে ইন্টারফেজ বা অন্তর্বর্তী দশা। এইখানে দেখেছো G1, এইখানে আমরা ইন্টারফেজ দশায় G1 ফেজে কিরকম দেখতে পাচ্ছি, দেখেছো? সেই আমি গল্প বুঝিয়েছিলাম। এখানে সেন্ট্রোজোমটা আছে, এখানে দেখো ক্রোমোজোমের মধ্যে যে সূত্রাকার ক্রোমোটাইন জালিকাগুলো রয়েছে। আস্তে দেখো সেন্ট্রোজোম ভেঙে সেন্ট্রোল ভেঙে গেছে। আমরা মাইটোসিসকে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজে ভাঙলাম, ওদিকে সাইটোকাইনেসিস পর্যায়ে। এইবার আমরা প্রোফেজ দেখছি, দেখো এই যে ক্রোমোজোমগুলোর নির্দিষ্ট চেহারা নিল এবং সেন্ট্রিওল দুদিকে আস্তে আস্তে দেখো মুভমেন্ট করবে। ভালো করে লক্ষ্য করো, যেমন সেন্ট্রিওলগুলো আস্তে আস্তে সরে যেতে যায়, এই বেম তন্তু আস্তে আস্তে অ্যাস্ট্রাল রশ্মিগুলো নিয়ে দুই মেরুতে চলে যাচ্ছে। দুই মেরুতে অবস্থান করতে করতে ক্রোমোজোমগুলো দেখো আস্তে আস্তে ধাপে ধাপে মেটাফেজ দশায় নিরক্ষতল বা বিষুব অঞ্চলে অবস্থান করছে। এবং দেখো যে এখানে সেন্ট্রোমিয়ার অংশের মাধ্যমে এই বেমতন্তুগুলো যুক্ত হয়েছে। কিছু আছে আলাদা আলাদা সেন্ট্রোমিয়ার অংশে, কিছু ক্রোমোজোমাল তন্তু, এটা হচ্ছে নন ক্রোমোজোমাল তন্তু। এবার দেখো দুটো অ্যানাফেজে আস্তে আস্তে দুদিকে চলে যাচ্ছে, এটা অ্যানাফেজ চলন বলছিলাম। আস্তে আস্তে দেখেছো অ্যানাফেজে দুই মেরুর দিকে চলে এলো। এগুলোই হচ্ছে পোটেনশিয়াল ক্রোমোজোম। ক্লিভেজ শুরু হয়ে গেছে, দুটো অপত্য দেখো করে টেলোফেজ দশায় ঠিক যা প্রপোজে হয়েছিল সেটাই এখানে হয়েছে। এবার দেখো দুটো সাইটোকাইনেসিস, দুটো আলাদা হয়ে গেল। কি যেটা বোঝালাম এবার ভালো করে বুঝতে পারলে? সব রকমভাবেই তোমাদের বোঝানো হলো। আশা করি তোমরা এবার বুঝতে পেরেছো। দুটো অপত্য কোষ তৈরি হয়েছে,